আসসালামু আলাইকুম। আমি ইভা, হাউসওয়াইফ ইভার পেজ থেকে বলছি। আপনাদের সবাইকে আমার প্রথম ব্লগে ওয়েলকাম। আমি আজকে আমার এই ব্লগে মূলত আমার সকালটা কিভাবে শুরু হয় বা সকালে আমি কি করি অ্যাজ এ হাউসওয়াইফ এটাই শেয়ার করব। সকালে 10 মিনিট আমি নিজেকে দেই। তারপর আমার ঘরের যা টুকটাক কাজ আছে, আমার একটা ছোট বাচ্চা আছে 2.5 বছরের, তো ও ঘর খুব এলোমেলো করে রাখে, ওগুলো আমি সকালে সবার আগে গুছাই। না হলে আমার মাথা ঠিক থাকে না, কেমন জানি মনে হয় দুনিয়া এলোমেলো। তারপর বারান্দায় যে কাপড়গুলো থাকে, আজকাল তো ওয়েদারের কোনো ঠিক নেই, কখন বৃষ্টি কখন রোদ, তো সকালে যে কাপড়গুলো শুকনো থাকে আমি সেগুলো নিয়ে ঘরে রাখি। তারপর আমি দেখি যে বাবা কিছু ফল নিয়ে আসছে, ওগুলো জায়গায় রাখলাম। রাতে আমি যে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রাখছিলাম ওগুলো জায়গায় রাখলাম। আর থালা বাসন তো জীবনে কোনোদিনও শেষ হবে না। রাতে আবার কিছু জমছিল যেগুলো আমি আর ধুয়ে রাখার টাইম পাই না, এই জন্য আমি সকালবেলা উঠে আগে ওগুলাকে ধুইতেছি। আমার কাছে মনে হয় কিচেনটা ক্লিন থাকলে কাজ করাটা সুবিধা হয়, এই জন্য আমি ট্রাই করি সকালবেলা আগে কিচেনটা ক্লিন করার। যেমন চুলাটা একটু মোছার, চুলাটা কিন্তু আমি রাতে বেলাও মুছি, তারপরও সকালবেলা উঠেও মাঝে মাঝে চেষ্টা করি চুলাটা ঠিক মতো ক্লিন করার। তারপরেই আসলে আমি রান্নাবান্না বা যা শুরু করার করি। সকালে নাস্তার জন্য আমি সাধারণত আমাদের বাসায় রুটি ভাজি খাওয়া হয়, তবে আজকে আমরা একটু আমার শ্বশুরবাড়ি এলাকার ট্রেডিশনাল একটা নাস্তা করব। আমি রাতেবেলায় এই সবজিগুলো কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেগুলো আমি এখন বের করতেছি। রাতে কিছু কাজ গুছিয়ে রাখলে সকালে অনেক ইজি হয়, আর না হলে সকালে উঠে একটু দৌড়াদৌড়ি লেগে যায়। সকালে তো সবাই কাজে বের হবে, এই জন্য সবার তাড়াহুড়া থাকে। আমি রাতে চাল ভিজিয়ে রাখছিলাম, ওই চালগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব। এই চালগুলো দিয়ে আজকে আমি চাপড়ি বানাবো। আমার শ্বশুরবাড়ির দিকে এটাকে চাপড়ি বলে, আমি জানি না অন্য কোথাও কি বলে। তো এই চালগুলোকে আমি ব্লেন্ড করে তারপরে আমি এই চাপড়িগুলো আজকে বানাবো, অ্যান্ড আপনাদের সাথে আমি শেয়ার করব আমার শ্বশুরবাড়ির একটা ট্রেডিশনাল সকালের নাস্তা। এটা আমার শ্বশুরবাড়ির দিকে সবাই সকালের দিকে খায় আর কি। এগুলা ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা বোলের মধ্যে ঢেলে নিব। অ্যান্ড এখন এটার ভিতরে কিছু মশলা অ্যাড করতে হবে, যেগুলো আমি এখন অ্যাড করব। এই কিছু করতে করতে আবার কতগুলা থালাবাটি জমে গেল। থালাবাটি কখনোই শেষ হয় না। এখন আমি এগুলোর মধ্যে যে মশলাগুলো দিতে হয় চাপড়ির মধ্যে, ওই মশলাগুলো এখন চাপড়ির মধ্যে আমি অ্যাড করব। তো আমি এখানে মুসুরি ডাল আর চাল আছে আর কি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর ধনেপাতা অ্যাড করলাম। আর এই চাপড়িটা আমি যেটা দিয়ে খাবো সেই তরকারিটা আমি এখন রান্না করব। চাপড়িটা আমার শ্বশুরবাড়ির এদিকে সাধারণত মিষ্টি কুমড়া দিয়েই খায়, তো মিষ্টি কুমড়াটা আমি এখন রান্না করতেছি। এর জন্য আমি চুলায় এলাচ দারচিনি এগুলো সব দিয়ে এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হলে যেভাবে নর্মালি গরুর মাংস বা মুরগির মাংসর তরকারি রান্না করা হয়, আমি ঠিক ওইভাবেই এই মিষ্টি কুমড়াটা রান্না করব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা আমার কালকে রান্না করা ছিল ফ্রিজে, তো আমি এখন জাস্ট মিষ্টি কুমড়াটা রান্না করব আর কি। তো মিষ্টি কুমড়ার অনুযায়ী আমি মশলাপাতি দিচ্ছি। এখন আমি লবণ দিলাম, হলুদ মরিচ এগুলো দিয়ে দিব আস্তে আস্তে। হলুদ মরিচ দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে এখন হালকা একটু ধনে গুঁড়ো আর হালকা একটু জিরে গুঁড়ো অ্যাড করব। দেওয়ার পরে এবার আমি এই মশলাগুলোকে ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলা কষানোই আসলে রান্নার মেইন সিক্রেট। আপনি যত মশলা কষাবেন রান্না তত ভালো হবে। এটা হচ্ছে রান্না ভালো হওয়ার একটা প্রথম ট্রিক। আচ্ছা, আপনাদের আর কোথায় কোথায় এই মিষ্টি কুমড়া দিয়ে চাপড়ি খাওয়ার এই প্রচলনটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি তো আমার শ্বশুরবাড়িতে এসে এটা দেখেছি, এর আগে তো আমি কখনো এই ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না। আপনারাও কি কখনো চাপড়ি দিয়ে মিষ্টি কুমড়া খেয়ে দেখেছেন? এটার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ, আপনারা চাইলে একবার খেয়ে দেখতে পারেন। এবার আমার ফ্রিজে যে মাংসগুলো রান্না করা ছিল, এই মাংসগুলো এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিব। এই মাংসগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এর মধ্যে আমি একটু ঝোলও দিয়ে দিয়েছিলাম আর কি। আর ঝোল দেওয়ার পরে যখন আমার পছন্দ মতো ঝোল
থাকা অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবার। আমি একটু হালকা জিরা গুঁড়া দিলাম, ভাজা জিরা গুঁড়া অবশ্যই। শেষ আমার মিষ্টি কুমড়ার তরকারি রান্না করা। এবার আসি চাপড়ির পালায়। যে চালগুলো আমরা ব্লেন্ড করে রেখেছিলাম এই চালগুলো দিয়ে এবার এখন আমি চাপড়িগুলো বানিয়ে নিব। অ্যান্ড সকালবেলা এই চাপড়িগুলো খেতে অনেক ভালো লাগে। নিচের দিক দিয়ে ক্রিস্পি হয়, ভিতরে সফট হয়। অনেকে না আবার চাপড়িতে এই নারকেলও ইউজ করে। আপনারা কি কখনো চাপড়িতে নারকেল দিয়ে খেয়ে দেখেছেন? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমিও একদিন ট্রাই করব। দেখি আগে কিছু মানুষ বলুক যে হ্যাঁ নারকেল দিয়ে আমরাও ট্রাই করেছি, অনেক ভালো লেগেছে, তাহলে হয়তো আমিও একদিন ট্রাই করব। এই যে আমার একটা চাপড়ি বানানো শেষ। এবার আমি আমার সেকেন্ড চাপড়িটা চুলায় দিব। আমি যখন চাপড়ি ভাজতেছিলাম সবাই টেবিলে খেতে বসেছিল অ্যান্ড আমি চাপড়ি দিয়ে ভাজছিলাম অ্যান্ড সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। এইভাবেই অ্যাকচুয়ালি চাপড়ি খেতে সবচেয়ে বেশি মজা লাগে, একদম গরম গরম চুলা থেকে নামানোর পর। কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে আর এই চাপড়িগুলো না আগের মতো একটা মজা লাগে না। যে কোনো জিনিসই আসলে গরম গরম খেতে খুবই ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে না আর আগের ওই স্বাদটা পাওয়া যায় না, তাই না? আপনাদের কি মনে হয়? মোটামুটি আমাদের সবার ব্রেকফাস্ট শেষ। এবার আমাদের বাসার স্যারের ব্রেকফাস্টের পালা। এভাবেই আমার শেষ হয় সকাল। দুপুরের রান্নাটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না। আমি দুপুরে ডাল বাগার দিচ্ছিলাম, আরও কিছু রান্না করেছিলাম, তবে এগুলোকে আমার সকালের রুটিনের মধ্যে আর ইনক্লুড করব না। আপনারা যদি চান সকাল এবং দুপুর মিলিয়ে আমি একটা আলাদা ব্লগ করব। তাহলে আজকেই শেষ করছি আমার ব্লগ এখানেই। ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।